100 দিনের বুক রিডিং চ্যালেঞ্জের আজকে 6 নাম্বার দিনে। আমরা আগের দিন ছিলাম ডারউইনের সময় পর্যন্ত। আজকে আমরা শুরু করব ফ্রয়েড থেকে। অর্থাৎ কি দেখছে, হিলডা দেখছে যে আলবার্তো সোফিকে ফ্রয়েডের যে দর্শন, সেই দর্শন সম্পর্কে বলছেন। এখানে ফ্রয়েডের বক্তব্য কি? ফ্রয়েড কি বলেছিলেন যে মানুষের মনের অনেক অংশই অবচেতন, অর্থাৎ আমরা নিজেরাও সবসময় জানি না কেন কি ভাবছি, কি করছি। মানুষের আচরণ শুধু সচেতন চিন্তার দ্বারাই নিয়ন্ত্রিত হয় না, অবচেতন ইচ্ছে, ভয়, স্মৃতি, আকাঙ্ক্ষা তাকে কিন্তু প্রভাবিত করে। তাই মানুষ নিজের সম্পর্কে পুরোপুরি সচেতন নয়। এটাই হচ্ছে ফ্রয়েডের বক্তব্য, মূল বক্তব্য। আর এখানেই আসে দুটো জিনিস। প্রথমত, সোফি ধীরে ধীরে বুঝতে শুরু করে যে তার যে জগৎ, সেটা যেন কারো দ্বারা কোনোভাবে নিয়ন্ত্রিত হচ্ছে। আর দ্বিতীয়ত, হিলডা বুঝতে পারে যে সে যে বইটি পড়ছে, সেই বইটিতে আসলে সোফি এবং আলবার্টোর যে মানে এই যে দুটো চরিত্র, এটা আসলে তার বাবার তৈরি চরিত্র। এবং আরেকটা জিনিস, সোফি আর আলবার্তো মানে এরা ক্রমেই সন্দেহ করতে শুরু করে যে তারা আসলে স্বাধীন নয়, তারা মোটামুটি হিলডার বাবার কল্পনার জগতের অংশ। অতএব হিলডার বাবা যেভাবে তাদেরকে প্রেজেন্ট করছে, তারা সেভাবেই উপস্থিত হতে বাধ্য হচ্ছে। এবং এখান থেকে এদের চেষ্টা শুরু হয় যে তারা কিভাবে এই নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবে, অর্থাৎ হিলডার বাবা যেভাবে তাদেরকে পরিচালনা করছে, সেই জায়গা থেকে কিভাবে তারা স্বাধীন হতে পারে। এখানে যে জিনিসটা আসলে দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে যে অবচেতন মনের কথা বলা হয়েছে এখানে। ঠিক তেমনভাবে কিন্তু এই গল্পে সোফি তার জগতের লুকোনো যে সত্য, সেটাও কিন্তু অবচেতন ব্যাপার, সেটাই আবিষ্কার করতে শুরু করেছে। আসলে এই পুরো জিনিসটা, পুরো উপন্যাসে আমরা যে জিনিসটা দেখেছি, যখন যে সময় যে কালে যে দর্শন চর্চা করা হয়েছে, যে দার্শনিকদের নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক সেভাবেই সোফিকে মানে সোফির যে কি বলবো, মানে সেই জিনিসটাকে দেখানো হয়েছে এখানে উপন্যাসেও দেখানো হয়েছে, সেই দর্শন রিলেটেড ব্যাপারগুলো। এবং তারপরে একটা অধ্যায় আসে, সেই অধ্যায়ে দেখানো হচ্ছে যে এখানে বিংশ শতাব্দীর যে দর্শন, সেটা নিয়ে এই জায়গাতে আলোচনা শুরু হয়। এই সময় দেখানো হচ্ছে যে দর্শন চর্চার বহু নতুন নতুন দিক এই জায়গাতে আলোচনার জায়গাতে চলে আসছে। এখানে দেখানো হচ্ছে যে মানুষ শুধু সত্য কি, জগৎ কি, এই সব প্রশ্ন করছে এরকম নয়, বরং এগুলোর ঊর্ধ্বে উঠে ভাষা, সমাজ, ক্ষমতা, পরিবেশ, প্রযুক্তি এবং মানুষের অস্তিত্ব নিয়েও কিন্তু মানুষ মানে ভাবতে শুরু করেছে। এখানে যে বিজ্ঞান, এই যুগে বিজ্ঞান অনেক শক্তিশালী হয়ে ওঠে, তারপরেও কিন্তু দর্শনের যে একটা অন্যতম গুরুত্ব মানুষের জীবনে বা সমাজে, সেটাও কিন্তু এখানে দেখানো হয়। যেমন দর্শন মানুষকে প্রশ্ন করতে শেখায় এবং সমালোচনামূলকভাবে চিন্তা করতে, এবং আমাদের নিজেদের জীবন এবং সমাজকে বুঝতে যে দর্শন কতটা সাহায্য করে, সেই জিনিসটাও কিন্তু এখানে বলা হয়েছে। এই অধ্যায়ের মূল যে বার্তা যেটা, সেটা হলো যে দর্শন কোনো পুরনো আসলে বিষয় নয়, এটি আজও আমাদের মানে দৈনন্দিন জীবনে এবং বিশ্বের যে সমস্যা, সেগুলো বুঝতে কিন্তু দর্শন মানে অপরিহার্য। এবং এই জায়গাতেই কিন্তু হিলডা পুরোপুরি বুঝতে পারে যে তার বাবা সোফি এবং আলবার্তোকে নিয়ে একটা অদ্ভুত দার্শনিক গল্প তৈরি করেছেন। মানে এটা পুরো হিলডার কাছে পরিষ্কার হয়। এবং অপরদিকে দেখা যাচ্ছে যে সোফি এবং আলবার্তো তারা এখানে পুরো পরিষ্কার হয়ে যায়, তারা আসলে হিলডার বাবার গল্পের হচ্ছে চরিত্র, এবং তারা চেষ্টা করে লেখকের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে। আসলে আমাদের এই যে এই সময়টাতে আসলে আমরা বুঝতে পারি, মানে যারা পাঠক, আমরা যে কোনটা বাস্তবতা আর কোনটা হচ্ছে কল্পনা। তার কারণ, যে উপন্যাসের কথা এখানে বলা হচ্ছে, সেই উপন্যাসের চরিত্রগুলোই যখন ভাবে যে আমরা আর উপন্যাসের চরিত্রের মধ্যে আটকে থাকতে বাধ্য নই, মানে কি বলবো, তো এই সময় যে মানে এই সময় আসলে বাস্তবতা আর কল্পনা এর যে সীমারেখাটা, সেটা কোথায়, এটা আমাদের মনে প্রশ্ন জাগে। এই অধ্যায়ে মূলত দর্শনের যে প্রাসঙ্গিকতা, মানে আমাদের জীবনে এবং পৃথিবীকে বুঝতে, সেই জিনিসটাই এর মূল জায়গা এই অধ্যায়ের। তারপরের যে অধ্যায়টা, সেটা হচ্ছে গার্ডেন পার্টি নামে যে একটা অধ্যায়। এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে হিলডা পড়ছে আর কি, যে সোফি তার 15তম জন্মদিন উপলক্ষে একটা সোফিদের বাড়িতে আর কি অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এবং এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে হিলডার বাবা যে উপন্যাসটা হিলডাকে পাঠিয়েছিল, সেটাই কিন্তু এখানে শেষ, মানে এই গার্ডেন পার্টির জায়গাতে। এবং গার্ডেন পার্টিতে সোফিকে, যখন আমরা গল্পের মধ্যে চলে যাচ্ছি, মানে হিলডার পড়া গল্পের মধ্যে, সেখানে দেখছি যে সোফি আলবার্তোকে ইনভাইট করেছে তার জন্মদিনের পার্টিতে। এবং এই গার্ডেন পার্টিতে তো অনেক ঘটনা ঘটে, কিন্তু এই গার্ডেন পার্টির শেষে দেখা যাচ্ছে, মানে হিলডা যেই পর্যন্ত পড়েছে, শেষে দেখা যাচ্ছে মানে অদ্ভুতভাবে, মানে রহস্যময়ভাবে এই গার্ডেন পার্টি থেকে সোফি এবং আলবার্তো অদৃশ্য হয়ে যাচ্ছে। এই পর্যন্ত হিলডা এখানে পড়ে এবং তার বাবার পাঠানো উপন্যাসটি এখানে শেষ হয়ে যায়। এখানে আসলে লেখক বোঝাতে চেয়েছেন যেটা, এই যে সোফি আলবার্ত তো অদৃশ্য হয়ে গেল কেন, তার কারণ হচ্ছে তারা এর আগে থেকে চেষ্টা চালাচ্ছিল যে আমরা কল্পনার অংশ, আমরা নিজেদের ওই নিয়ন্ত্রণ থেকে বের করে আমরা নিজেদের যে আমাদের স্বাধীন অস্তিত্ব, সেটা আমাদের খুঁজে পেতে হবে। এই যে চেষ্টা, এখানেই লেখক আমাদের যে দার্শনিক প্রশ্নটা করেছেন যে আমরা কি কোনো আমরা নিজেদের, আমাদের প্রত্যেকের কথা বলা হচ্ছে যে আমরা কি কোনো বড় গল্পের অংশ, নাকি আমরা নিজেরাই নিজেদের জীবন তৈরি করছি। তার কারণ, এরা দুজন যখন অদৃশ্য হয়ে গেল, তারা কিন্তু বড় গল্পের অংশ ছিল, এবং তারা যখন অদৃশ্য হয়ে যাচ্ছে, তারা কিন্তু নিজেদের জীবন তৈরি করার জন্যই বেরিয়ে যাচ্ছে। এর পরের অধ্যায় চলে আসে তারপর, সেটা হচ্ছে কাউন্টার পয়েন্ট। এখানে কিন্তু হিলডার কোনো কিছু করছে না, যা হচ্ছে সরাসরি হচ্ছে। এবং সোফি আলবার্তো তারাও কিন্তু কারোর দ্বারা নিয়ন্ত্রিত নয়, তাদের সাথেও যেটা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে।
এবং মানে সোফি আর আলবার্তো বুঝতে পারে যে তারা গল্পের চরিত্র থাকলেও তারা কিন্তু এখন এই পরিস্থিতিতে তাদের কিছুটা স্বাধীনতা রয়েছে। আর হিলডা পুরোপুরি তার বাবার যে লেখা, যে দার্শনিক লেখা, সেটা তো পুরো বুঝতে পারে এবং সেটা তার বাবাকে শিক্ষা দেওয়ার জন্য হিলডাও কিছু মজার মজার বিষয় করে। তার বাবা কিন্তু বাড়ি আসছে, মানে বাড়ি আসার পথে রওনা দিয়েছেন। এবং এই অধ্যায়ে দেখানো হয় যে হিলডার বাবা বাড়ি ফেরেন। অর্থাৎ কি, যে হিলডার বাবা যে বইটি হিলডাকে দিয়েছিলেন, সেই বইটি হিলডা পড়েছেন, সেই বইটি পড়েছে। সেই বইটি পড়ার পরে হিলডা, তার বাবা এতক্ষণ হিলডাকে মানে কি বলবো পড়িয়েছেন তার ইচ্ছে মতো, কিন্তু তারপরে হিলডার মনে হয়েছে যে আমার বাবা এর শিক্ষা হিসেবে আমার বাবার সাথেও কিছু করা উচিত। সেক্ষেত্রে হিলডাও কিছু করেছেন। এবং এখানে একটা জিনিস দেখানো হয়েছে যে সৃষ্টিকর্তা বা লেখক সবকিছু পুরোপুরি কোনো মানুষকে মানে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এখানে যে মানুষের স্বাধীন চিন্তা, স্বাধীন ইচ্ছে, তাকে কিন্তু মানে কি বলবো সেটাকেই তুলে ধরা হয়েছে। তাই গল্পের চরিত্রটা গল্প থেকেও বেরিয়ে গেছে এবং হিলডা কিন্তু তার যেটা মনে হয়েছে তার বাবার সাথে করতে, সেটা কিন্তু সে করেছে। এর পরের অধ্যায় মানে শেষ অধ্যায়টি হচ্ছে বিগ ব্যাং যে অধ্যায়টা। এবং আগের অধ্যায়ে কিন্তু সোফির বাবা হিলডার বাবা কিন্তু বাড়িতে ফিরে এসেছেন। এবং বাড়িতে ফিরে আসার পরে তারা কিন্তু হিলডার বাবা, মা, হিলডা, এরা কিন্তু তিনজনে বসে একটা গার্ডেনের মধ্যে কিন্তু এরা কথাবার্তা বলছে আর কি। তো এই সময় কিন্তু দেখানো হচ্ছে যে সোফি আর আলবার্তো কিন্তু সেটা দূরে দাঁড়িয়ে দেখছেন। এবং একটা সময় আলবার্তো মানে চলে যেতে চাইছে, যে চলে যাবে, কিন্তু সোফি তারপরে আলবার্তো সোফির দিকে তাকিয়ে আর কি বললো যে আমরা কি কিছুক্ষণ বসে দেখবো যে এখানে কি হচ্ছে। সোফি কিন্তু তখন মাথা ঝাঁকালো, যে মানে সে থাকতে চাইছে। এবং এখানে একটা জায়গায় দেখানো হচ্ছে যে, যেটা একেবারেই না বললেই নয়, যে কিভাবে জীবন্ত করে তোলা হয়েছে সোফি আর আলবার্তোকে। সোফি একটা জায়গায় কাঁদছে এবং এবং সে কাঁদতে কাঁদতে বলছে যে হিলডার উদ্দেশ্যে, যে ওর কি ভাগ্য, সত্যিকারের একজন মানুষও, এখনও ও বড় হবে, সত্যিকারের একজন নারী হবে। এর উত্তরে আলবার্তো সোফিকে বলে যে স্বীকার করছি হিলডা ভাগ্যবান, কিন্তু যে জীবনের স্বাদ পেয়েছে তাকে মৃত্যুরও স্বাদ পেতে হবে, কারণ মৃত্যুই জীবনের নিয়তি। এবং এই জায়গাটাতে এতটাই জীবন্ত হয়ে ওঠে দুটো চরিত্র যে বলার মতো নয়। তো এই বিগ ব্যাং অধ্যায়ে যে জিনিসটা মানে তুলে ধরা হয়, এখানে কিন্তু কোনো উপন্যাস চলছে না, এখানে কিন্তু হিলডার বাবা হিলডাকে সরাসরি বলছে। কি বলছেন উনি? মহাবিশ্বের শুরু, নক্ষত্র, গ্রহ, মানুষের অস্তিত্ব নিয়ে এই জিনিসগুলো নিয়ে এখানে আসলে আলোচনা হয়েছে। তারপরে বিগ ব্যাং এর মাধ্যমে কিভাবে মহাবিশ্বের সৃষ্টি, তারপরে হচ্ছে বিকাশ, সেই বিষয়ে কিন্তু এখানে ধারণা দেওয়া হয়েছে এই অধ্যায়ে। এবং একটা জায়গাতে দেখানো হচ্ছে যে আলবার্তো সোফিকে বলছে যে আসলে আমরা এই মহাবিশ্বের একটা ছোট্ট অংশ। এবং সোফি বোঝে যে জীবন আর পৃথিবী এক বিশাল রহস্যের অংশ। এই অধ্যায়ে আসলে দেখানো হয়েছে যে মানুষ আর কি নিজেদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করছে। এরপর যে জিনিসটা এখানে আসলে দেখানো হচ্ছে, যে একটা সময় আমরা দেখি যে সোফি খুব করে চাইছে যে হিলডার বাবা যেখানে আছে সেখানে যেতে, ভীষণ করে চাইছে। সোফি সেখানে যায়ও, তাদেরকে বোঝানোর চেষ্টা করে তার অস্তিত্বের কথা, কিন্তু কোনোভাবেই তারা সোফিকে দেখতে পায় না। ওদিকে আবার হিলডা অনুভব করে যে এখানে কেউ, এখানে আশেপাশে তো কেউ না কেউ আছে, মানে হিলডা সেইভাবে ফিল করতে থাকে। তো এটার মধ্যে দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে আসলে সোফি সোফি তো কল্পনার একটা মানে চরিত্র, তো সোফি সেখান থেকে বাস্তবের সাথে একটা যোগসূত্র তৈরি করতে চাইছে। ওদিকে আবার হিলডা যে বাস্তবে আছে, সে সেখান থেকে কল্পনার যে জায়গাটা, মানে সোফি তো একটা কাল্পনিক চরিত্র, সে সেই সোফিকে ফিল করছে। তার মানে কি, যে মনে করছে যে এখানে কেউ আছে, তার মানে সেই কল্পনার জগতের যে যোগাযোগ, সেটা সে অনুভব করছে। আসলে এই জিনিসটার মাধ্যমে লেখক প্রশ্ন তুলেছেন যে আসলে আমাদের যে বাস্তবতা আর কল্পনা, এর আসলে সীমারেখা কোথায়। আর বিশেষ করে হিলডার যে অনুভূতি যে হচ্ছে যে এখানে কেউ আছে, যে একটা উপন্যাস বা গল্পের চরিত্র পাঠকের মনে এত গভীর জীবন এবং এত মানে কি বলবো জীবন্ত হয়ে ওঠে এবং এত গভীরভাবে ছাপ ফেলে যে তাকে বাস্তবের মতো মনে করা যায়। এবং আমরা শেষে আসলে গুলিয়ে ফেলি যে আসলে কোনটা কাল্পনিক চরিত্র উপন্যাসের আর কোনটা হচ্ছে মানে অরিজিনাল। এই দুটো আসলে মানে আমাদের কাছে দুটোই জীবন্ত হয়ে ওঠে, ভয়ানকভাবে জীবন্ত হয়ে ওঠে। মানে এতটাই জীবন্ত হয়ে ওঠে সোফি, যে আমাদের মানে যারা পাঠক, যারা পড়ছেন বা যারা মানে পড়বেন, আমি তাদের উদ্দেশ্যে একদম শিওর হয়ে বলতে পারি যে যে সত্যি তখন মনে হবে, ভেতরে একটা যন্ত্রণা অনুভব হবে, যেটা আসলে প্রকাশ করার মতো নয়, যেটা সোফির জন্য হবে আর অবশ্যই হিলডার জন্য। আর সব শেষে যখন বিগ ব্যাং শেষ হবে, তখন আসলেই মনে হবে বাইরে গিয়ে আকাশটাকে দেখতে, এবং যে নক্ষত্র, যে তারা, মানে যাদের আলো আমরা দেখি, তাদের দিকে তাকিয়ে মানে ভাবতে ইচ্ছে হবে আসলে এরা বেঁচে আছে নাকি কোটি কোটি বছর আগে এরা মানে শেষ হয়ে গেছে, যাদের আলোগুলো আজকে আমরা দেখছি।